রাজনৈতিক নেতাকর্মীদের গুম, খুন ও ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার ফাঁসি চান ভুক্তভোগীদের পরিবার আর রাজনীতিকরা। আগস্ট থেকে 22 অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় 88 মামলায় গ্রেফতার 70 জন। জড়িত সবাইকে ধরা হবে জানিয়েছেন প্রেস সচিব। দেশের পক্ষে থাকায় বেগম জিয়াকে জেলে পাঠিয়েছিল ষড়যন্ত্রকারীরা। কুমিল্লায় বিএনপির কর্মশালায় তারেক রহমান, অর্থ পাচার মামলায় তার সাজা স্থগিত। জয় বাংলা জাতীয় স্লোগান নয়, সিদ্ধান্ত উচ্চ আদালতে। শেখ হাসিনা, শেখ রেহানা ও বঙ্গবন্ধু ট্রাস্টের ব্যাংক হিসাব তলব। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রাজনৈতিক নেতাকর্মীদের গুম, খুন ও ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার ফাঁসি দাবি করছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাক আয়োজিত গণজমায়েতে বক্তারা বলেন, ভারতের লাগাতার অপপ্রচারের ফাঁদে পা দেবে না বাংলাদেশ। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সীমান্তে হত্যাকাণ্ড ঘটিয়ে বাংলাদেশকে চাপে রাখা যাবে না। মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করে গুম, খুনের শিকার ভুক্তভোগী পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক। সমাবেশে শেখ হাসিনার বিচারের দাবি জানান ভুক্তভোগী পরিবারগুলো। সবাই সবার বাবার সাথে খুঁজতে চাচ্ছি, আমার বাবার ছবি ধরে বাবাকে খুঁজতে আসছি। গণজমায়েতে যুক্তরাজ্য সফরে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিডিও বার্তায় বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশে এখনো আসেনি স্থিতিশীলতা, এখনো দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। এ সময় তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বর্তমান বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ নয়। এখন সীমান্তে হত্যাকাণ্ড ঘটিয়ে বাংলাদেশকে আর চাপে রাখা যাবে না। সকলের কথা এসেছে যে আমাদের মানবাধিকার হরণ করা হয়েছিল বিগত সময়গুলোতে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল এবং যত দুঃশাসন, লুটপাট, দুর্নীতি হয়েছিল তার তালিকা করলে শেষ হবে না। সকলেই সেই কথা বললেন এবং আমরা জানি তার এই সকল ঘটনার সাথে কে বা কারা জড়িত ছিল। সেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং তাদের যে মুজিববাদী রাজনীতি এবং আদর্শ, যেটা একটা ফ্যাসিস্ট রাজনীতি, সেই রাজনীতির উপর ভিত্তি করে কিন্তু তারা মানবাধিকার হরণ করেছিল। ৭১কে পুঁজি করে আওয়ামী লীগ গত ১৬টা বছর শত মায়ের বুক খালি করেছে, শত স্ত্রীকে বিধবা করেছে, শত সন্তানকে এতিম করেছে, শত মাকে সন্তান হারা করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো লিখিত বক্তব্য পড়ে শোনান ইঞ্জিনিয়ার ইশাক হোসেন। যারা ভোটাধিকার, নাগরিক স্বাধীনতার জন্য সোচ্চার হতে গিয়ে আওয়ামী স্বেচ্ছাতন্ত্রের নৃশংস নিপীড়নে আত্মদান করেছেন, তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। আপনারা যারা এই জমায়েতে উপস্থিত আছেন তারা এবং দেশের সকল মানুষ ও বিশ্ববাসী জানেন, মানুষকে গুম, খুন, অপহরণ করে গোপন বন্দিশালা, আয়নাঘর বানিয়ে কারারুদ্ধ করে বিনা ভোটের ১.৫ দশকের বেশি সময় ধরে রাষ্ট্র ক্ষমতা দখলে রেখে হাসিনা মানবাধিকার ভুলুণ্ঠিত করেছেন। ডক্টর আব্দুল মঈন খান বলেন, কোনো সংস্কারে কাজ হবে না যতদিন না পর্যন্ত নিজেরা নিজেদের সংস্কার করবে। তাই আগে নিজেদের সংস্কার করতে হবে বলে মন্তব্য করেন তিনি। আমি স্পষ্ট ভাষায় আজকে বলে দিতে চাই যে অপ্রিয় একটি কথা, সেটি হচ্ছে কোনো সংস্কারে কোনো কাজ হবে না যতদিন পর্যন্ত না আমরা নিজেদের সংস্কার নিজেরা করি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দেশের মানবাধিকার পরিস্থিতিকে আগের তুলনায় কিছুটা উন্নত দেখছেন মানবাধিকার কর্মীরা। তবে মব জাস্টিসের মতো কিছু ঘটনার ঘোরতর বিরোধী তারা বলছেন, এর দায় কোনোভাবেই এড়াতে পারবে না সরকার। পরিস্থিতির উন্নয়নে ভবিষ্যৎ সরকার মানবাধিকার আইন প্রণয়নের উদ্যোগ নেবে বলেও প্রত্যাশা মানবাধিকার কর্মীদের। আহমেদ সরওয়ারের রিপোর্ট।
বিগত কয়েক দশকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি দিনকে দিন খারাপ হয়েছে। এবছরের এপ্রিলে প্রকাশ হওয়া 2023 সালের যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনেও তা স্পষ্ট। বিচার বহির্ভূত হত্যা, গুম, নির্যাতন, বিধি বহির্ভূত ধরপাকড়ের বিষয়টি উল্লেখ করে এতে বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্যাপকভাবে দায় মুক্তি দেওয়ার অনেক ঘটনা রয়েছে। বেশিরভাগ ঘটনায় জড়িত কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের শনাক্ত ও শাস্তি দিতে সরকার গ্রহণযোগ্য পদক্ষেপ নেয়নি। নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে মোট কতজন নিহত হয়েছে সেই সংখ্যা প্রকাশ করা হয়নি। এখনও মানবাধিকার লঙ্ঘনের বহু ঘটনা আমরা জানতে পারছি, সংখ্যালঘুদের উপরে কম বেশি নির্যাতনের, তবে যতটা বলা হচ্ছে তার চেয়ে অনেক কম, এবং অনেক ক্ষেত্রে এটি রাজনৈতিক কারণে সংগঠিত হচ্ছে, যেটাকে পরবর্তীতে লেবাস দেওয়ার চেষ্টা করছে। সবচেয়ে বেশি পেইনফুল সেটা আমাদের দেশের জন্য, জাতির জন্য এবং জনগণের জন্য, সেটা হচ্ছে যে এই যারা ভিকটিম হয় এরা মূলত যারা সরকারে থাকেন তাদের মাধ্যমে হয়। অর্থাৎ যখন যেই সরকার থাকেন তখন সেই সরকারের মাধ্যমেই বা সরকারের এজেন্সির মাধ্যমে, ল এনফোর্সিংয়ের মাধ্যমে তাদের মাধ্যমে তারা ভিক্টিমাইজড হয়। বর্তমান গভর্নমেন্টের আসার পরে মানবাধিকার লঙ্ঘন, এই সিভিয়ার যে ইনসিডেন্টগুলি, সেগুলি কম্পারেটিভলি তুলনামূলকভাবে কিছুটা কম, এবং আমি মনে করি যে এটা গ্র্যাজুয়ালি স্লোয়ার দিকে যাবে অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট। মানবাধিকার কর্মীদের দাবি, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রতিকার পেতে আলাদা আইন দরকার। মব জাস্টিস মানে মানুষ একত্রিত হয়ে একজনকে আক্রমণ করে, নির্যাতন করে, হত্যা সংগঠিত করতে, এই ধরনের ঘটনাও আমরা প্রত্যক্ষ করেছি 5 তারিখের পরে, এবং যেটা শিকার হচ্ছেন স্বৈরাচারের দোসর বা স্বৈরাচারের সরকারের লোকজন, যেটিও কোনোভাবে কাম্য নয়। একটি ঘটনাও কিন্তু কাম্য নয়। যে কোনো ঘটনার জন্য দায় কিন্তু সরকারকে নিতেই হবে। তাকে মানবাধিকার পরিস্থিতির উন্নতির জন্য, অপরাধ দমন করার জন্য কার্যকর ভূমিকা নিতেই হবে, এবং তার দায় কিন্তু সরকারেরই বর্তায়। তো আমি মনে করি যে উই শুড হ্যাভ এ হিউম্যান রাইটস ল ইন দ্য কান্ট্রি। হিউম্যান রাইটস অ্যাক্ট থাকা উচিত, এবং কেউ যদি ভিকটিম হয় তার ফান্ডামেন্টাল রাইটসে অথবা হিউম্যান রাইটস যদি ভায়োলেশন হয় বাই সামবডি এলস, হি অর শি শুড হ্যাভ অ্যান অ্যাভিনিউ যেখানে যে সে বিচার চাবে। পরবর্তী গভর্নমেন্ট যদি আসে, যেই গভর্নমেন্টই হোক না কেন, দে শুড রিফর্ম দিস। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে মানবাধিকার পরিস্থিতির উন্নতি না ঘটাতে পারলে ভবিষ্যৎ সরকারকে কেবল দেশে বিদেশের প্রশ্নের সম্মুখীনই হতে হবে না, শেখ হাসিনা সরকারের পরিণতি বরণ করতে হতে পারে বলেও অভিমত মানবাধিকার কর্মীদের। পরবর্তী সরকার যারাই আসবেন তারা মানুষের অধিকারের ব্যাপারে অত্যন্ত সচেতন হবেন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সংখ্যালঘু সম্প্রদায় বা ধর্মীয় স্থাপনায় হামলার মতো ন্যাক্কারজনক ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 5 আগস্ট থেকে 22 অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় 88টি মামলা ও 70 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। তবে সব ঘটনায় আক্রান্তদের অনেকেই সাবেক ক্ষমতাসীন দলের সদস্য এবং অনেক ঘটনায় রাজনৈতিক কারণে ঘটেছে বলেও দাবি করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রকুনুজ্জামানের রিপোর্ট। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে দেশব্যাপী সংখ্যালঘু ইস্যুতে সহিংসতার অভিযোগ নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে, তো সে বিষয়ে আমরা একটা পুলিশের থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি। তারা বলছে যে 70 জন সোফার অ্যারেস্টেড হয়েছে এই কয়েকটা ঘটনা, এবং এটা চলমান। এটা আমরা আরও বেশ কিছু 88টা কেস হয়েছে। আমরা এই যারা এই মূলত এটা হচ্ছে অক্টোবর পর্যন্ত। এরপরে সেগুলোর ক্ষেত্রেও বেশ কিছু কেস, এটা আমরা কালকে নাগাদ এটা টোটালটা ওরা ট্যালি করছে, তো সারা বাংলাদেশ থেকে এটা নেওয়ার জন্য সেই ট্যালির উপরে আমরা আরও আপনাদেরকে ইলাবোরেট একটা প্রেস রিলিজ দিব। আমরা মামলা করেছি হচ্ছে 62টা, আর হচ্ছে ধর্মীয় পূজা মণ্ডপ, উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় পুলিশের নিকট সরাসরি রিপোর্টকৃত সহিংসতার তথ্য অনুযায়ী আরও মামলা হয়েছে 26টা। মোট মামলা হচ্ছে 88টা, আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে এই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্ত তথ্য অনুযায়ী যে 62টা কেসে ওইটাই 35 জন, আর এইখানে 26টা কেসে হচ্ছে আরও 35 জন। আমরা যারা বাংলাদেশে এই ধরনের
ন্যাক্কারজনক কাজে যারা এই ভায়োলেন্সে যারা জড়িত আমরা সবাইকে অ্যারেস্ট করব। 88টা কেসের কথা বললাম, এদের মধ্যে অনেকেই, যদিও এটা ধর্মীয় রিলেটেড, মাইনরিটি ভায়োলেন্সের রিলেটেড কেস, অনেকগুলো ক্ষেত্রে আমরা যেটা আমরা নোটিশ করেছি সেটা হচ্ছে যে এই অ্যাটাকগুলো হয়েছে যে ধরেন কেউ আগের রুলিং পার্টির মেম্বার ছিলেন, উনি হয়তো বা মাইনরিটি ফেতে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ, আন্তরিকতার কথাও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। বাজার নিয়ন্ত্রণ করতে পারছি না, এটা যে মানে আপনি একটা অনেক ক্ষেত্রে এটা আপনি একটা অনেক ক্ষেত্রে সরলীকরণ হয়ে গেল। আমরা চেষ্টা করছি, আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আছে, আমরা পুরো গ্লোবাল মার্কেটটা মনিটর করছি এবং ওই গ্লোবাল মার্কেটটা মনিটর করে সয়াবিনের ক্ষেত্রে যেটা হচ্ছে, সয়াবিন এবং পামের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি এই অক্টোবর নভেম্বর থেকে মার্কেট ঊর্ধ্বমুখী, যেটা ছিল আগে 1 টন ছিল $920-940, সেটা অনেক ক্ষেত্রে এখন $1200 হয়ে গেছে। এছাড়া আওয়ামী লীগ আমলে পদোন্নতি বঞ্চিত আবেদনকারী অবসরপ্রাপ্ত 1,500 কর্মকর্তার মধ্যে 750 জনের পুনরায় নিয়োগের বিষয়ে সুপারিশ করা হয়েছে। এই বিষয়ে গঠিত কমিটি মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে সুপারিশ সহ প্রতিবেদন তুলে দেয়। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ঢাকা দিল্লি সম্পর্কে নতুন সূচনা হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ। তিনি মনে করেন নির্যাতিত হচ্ছেন না সংখ্যালঘুদের পক্ষ থেকে এমন নিশ্চয়তা চায় ভারত। আর নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্পর্কের ক্ষেত্রে দৃশ্যত ধীরে চলনীতি তাদের। এদিকে একতরফা চুক্তির পরিবর্তে দুপক্ষই লাভবান হয় এমন সমঝোতা চায় বাংলাদেশ। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দীর্ঘ 16 বছরের ক্ষমতা ছেড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নেন প্রতিবেশী দেশ ভারতে। সে সময় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর চলমান নানা ঘটনার পাশাপাশি সংখ্যালঘু ইস্যুতে ভারত ও বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন বাড়ে। আইন অনুযায়ী সোমবার ঢাকায় বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়। সংখ্যালঘু ইস্যুতে ভারত স্পষ্ট তাদের উদ্বেগের কথা জানিয়েছে বাংলাদেশকে। সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক বক্তব্যে ঢাকার বিব্রত হওয়ার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলছেন, আলোচনা যাই হোক, দুদেশের সম্পর্কের ক্ষেত্রে শুভ সূচনা। দুটো দেশই কূটনীতির মধ্যে ফিরতে চাচ্ছে, মাঝখানে একেবারেই কূটনীতি ছিল না। তো এখন কূটনীতিতে ফেরত আসাটাই একটা পজিটিভ বটেই, এবং দেখা দরকার যে এটা থেকে যেই কথাবার্তাগুলো এতদিন হচ্ছিল বা সমালোচনা যেটা আছে সেটা সমাধান হতে যাচ্ছে কিনা। তার মতে ভারত চাচ্ছে সংখ্যালঘুদের বিষয়টি বাংলাদেশ বেশ গুরুত্ব দিয়ে বিবেচনা করুক। নির্বাচিত সরকার না হয় ততক্ষণ তারা আমি মনে করি একটু ধীর গতিতে যাবে। আবার সংখ্যালঘুদের ব্যাপার যতক্ষণ তারা আশ্বস্ত বা এখানকার সংখ্যালঘুরা যতক্ষণ না বলে যে হ্যাঁ আসলেই আমরা ঠিক আছি, এটা মানে ভালো করেই অ্যাড্রেস করা হচ্ছে, এই দুটো বিষয়ে তারা আমার মনে হয় না এখান থেকে তারা সরে দাঁড়াবে। দুদেশের মধ্যে একতরফা চুক্তি ও পুনর্বিবেচনার দাবি রাখে বলে মনে করেন এই বিশ্লেষক, যা দুদেশের সম্পর্কে বড় ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। গত 16-17 বছরে অনেকেরই একটা সমালোচনা আছে যে এটা একতরফা হয়ে গেছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে পেশ করেছেন। কমিটির প্রধান জাকির আহমেদ খান অন্যান্য সদস্যদের নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রয়োজনীয় সুপারিশ সহ প্রতিবেদনটি পেশ করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় 2009 সাল থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার জন্য সরকার সেপ্টেম্বরে 5 সদস্যের কমিটি গঠন করেছিল। কমিটি নির্ধারিত 90 দিনের আগেই প্রতিবেদন পেশ করায় কমিটির সদস্যদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। নারী শক্তির কাছে সবাইকে হার মানতে হবে এমন কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, আগের পথে পা দেবে না। অতীতের পৃথিবীর ভুল সংশোধন করে নারীদের নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে। এ সময় নতুন প্রজন্মের শক্তি ও সাহসের প্রশংসা করেন ডক্টর ইউনুস। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
তোমরা এই বাংলাদেশকে একেবারে সম্পূর্ণ নতুন এক বাংলাদেশ করতে পারো, এটা কোনো অসুবিধা নেই। শুধু পুরনোদের পাল্লায় পড়ে যেও না, মনে হবে যে এটা ছাড়া হয় না বলে আর তোমাদের কথা আমরা শুনবো না। তোমরা যদি পুরনোদের কথা শুনতে আরম্ভ করো তাহলে তোমাদের শেষ, ফিনিশ। এই একটা জিনিস তোমাদেরকে পরিষ্কার করতে হবে যে পুরনোদের কথার ফাঁদে পা দিও না। বুঝে পারা যায় না বলে আমরা দেখবো কি পারা যায় কি পারা যায় না আমরা ঠিক করবো, কারণ তোমাদের শক্তি ওদের শক্তির চেয়ে অনেক বেশি। এই বিশ্বাসটা মনের মধ্যে রেখো, রাখলে তোমরাই বলবে আমরা কি জানবো, তোমরাই জানবে। তোমাদের ছাড়া কেউ জানার কেউ নাই। হয় তোমরা এখানে জেনে ফেলবে, না হয় আরেক দেশের তোমাদের প্রজন্মের আরেকজন ওরাই জেনে ফেলবে। তোমরা তাদের কাছে অনুসরণ করবে, আরে তারা এটা পারলো আমরা পারলাম না। তোমরা সেদিকে এই আত্মবিশ্বাস মনের মধ্যে আসে নাই। আগামীতে ক্ষমতায় গেলে জনগণের জন্য জবাবদিহিমূলক সরকার বিএনপি প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিতর্কিত কাজ থেকে কর্মীদের বিরত থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দলের প্রতি খেয়াল রাখতে হবে, জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজ করা যাবে না। আহমেদ সরওয়ারের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ও জনসম্পৃক্ত বিষয়ে দলের নেতাদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় কুমিল্লায়। মঙ্গলবার বিকেলে কুমিল্লা ফান টাউন পার্ক মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে কি করবে তার বর্ণনা হলো রাষ্ট্র সংস্কারের ৩১ দফা। এতে কারো আপত্তি বা কোনো প্রস্তাবনা থাকলে সংস্কার কিংবা সংযোজন করা হবে। দয়া করে এটি আবদ্ধ রাখবেন না এই ঘরে। আজকে যে আপনারা জেনে গেলেন, আপনাদেরকে নিয়ে আমাদের এখানে বসার উদ্দেশ্য বা লক্ষ্যই হচ্ছে আমরা কেন্দ্র থেকে আপনাদেরকে জানিয়েছি, এখন আপনারাকে এটা নিয়ে যেতে হবে পরবর্তী লেভেলে, এবং এইভাবে পরবর্তী লেভেলকে নিয়ে যেতে হবে তার পরবর্তী লেভেলে। কিন্তু এটিকে দেখভাল করতে হবে আপনাকে নজর রাখতে হবে যাতে প্রান্তিক মানুষ, আজকে এখানে আমরা শ্রমিকদের নিয়ে কথা বলেছি, বিভিন্ন শ্রেণী পেশার শ্রমিকদেরকে নিয়ে কথা বলেছি, আমরা শিক্ষকদের নিয়ে কথা বলেছি, আমরা ছাত্রদের নিয়ে কথা বলেছি, আমরা মহিলাদেরকে নিয়ে কথা বলেছি, আমরা ডাক্তারদেরকে নিয়ে কথা বলেছি, এখান থেকে লয়াররা তাদের মতামত দিয়েছেন। অর্থাৎ সমাজের প্রায় সকল শ্রেণী পেশার মানুষের বিষয়ে আমরা আলোচনা করেছি আজকের এই সারাদিনের আলোচনায়। আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক। আমি সেদিনও বলেছি, ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী, প্রত্যেককে জবাব দিতে হবে জনগণের কাছে, যা প্রত্যেকের জবাবদিহিতা থাকতে হবে। আমাদের পরিকল্পনা, আমাদের প্রত্যাশা, আমরা দেশের মানুষের কাছে একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চাই, যারা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। তাহলেই দেশের সমস্যার সমাধানগুলি করতে সক্ষম হব আমরা পর্যায়ক্রমিকভাবে। তারেক রহমান বলেন, যখন অনেকেই বিশ্বাস করতে চাইতো না যে স্বৈরাচারের বিদায় হবে, প্রায় ২ বছর আগে সে সময় বিএনপির পক্ষ থেকে এই দফাগুলো দেয়া হয়। প্রথমে ২৭ দফা দেয়া হলেও পরে ৩১ দফা দেয়া হয়েছে। এই যে মানুষের আস্থা, এই যে মানুষের বিশ্বাস আমাদের উপর বা আমাদের প্রতি, এটিকে ধরে রাখার দায়িত্বও কিন্তু আমাদের। এটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণ না, এটিকে ধরে রাখার দায়িত্ব বিএনপির একজন নেতা বা কর্মী হিসাবে দায়িত্ব হচ্ছে আপনার, যে আপনার উপরে মানুষ আস্থা রেখেছে। এবং এই আস্থাটা যদি রাখতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের কথাবার্তা, উঠা বসা, চলন বলন সবকিছুতে এমন কিছু থাকতে হবে যে কারণে মানুষ আমাদের উপরে ভরসা করবে, যে কারণে মানুষ আমাদের উপর আস্থা রাখবে। আপনার উঠা বসা চলনে বলনে যদি এমন কিছু থাকে যে কারণে মানুষ আমাদের উপরে ভরসা রাখবেন না, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত প্রথমে আপনি হবেন, পরে আপনার এলাকার দল হবে, আপনার এলাকায় যারা দলের নেতা করবে, এবং সামগ্রিকভাবে এটি হচ্ছে ইনফ্লুয়েঞ্জার জ্বরের মতন। ঘরে একবার ঢুকলে যেরকম একজন নিয়ে ঢুকলে যেরকম সবার হতে থাকে হাঁচি কাশি, ঠিক এটাও এরকম। সেই জন্যই সহকর্মীবৃন্দ, আমি একটি কথা বলেছি, আপনারা প্রত্যেকে বিএনপির অ্যাম্বাসাডার বা বিএনপির প্রতিনিধি। আপনাদেরকে দেখে মানুষ বুঝবে বিএনপি কি। কাজেই দয়া করে নিজেদের সকলকে পরিবর্তন করুন, মানুষের প্রত্যাশা অনুযায়ী উঠা বসা, কথাবার্তা, চলাফেরা দয়া করে করুন। জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের নামে সংশ্লিষ্ট এলাকায় বিভিন্ন স্থাপনার নামকরণ করা হবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা মানুষ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। মানি লন্ডারিং এর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছর করে কারাদণ্ড দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তার কার্যক্রম স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ আজ মঙ্গলবার এই আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গিয়াসউদ্দিন আল মামুনের করা লিভ টু আপিল মঞ্জুর করে এই আদেশ দেয়া হয়। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। ২০০৯ সালের ২৬ অক্টোবর তারেক রহমান ও মামুনকে আসামি করে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় অর্থ পাচার মামলাটি করে দুদক।
2013 সালের 17 নভেম্বর মামলার রায়ে বিচারিক আদালত তারেক রহমানকে খালাস এবং গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছর কারাদণ্ড এবং 40 কোটি টাকা অর্থদণ্ড দেয়। পরে তারেক রহমানের খালাসের বিরুদ্ধে দুদকের আপিলের আবেদন হাইকোর্ট গ্রহণ করে। জনাব তারেক রহমান সাহেব বিএনপি নেতৃত্ব দিচ্ছেন, তার ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য 7 বছরের সাজা দিলেন আউট অফ এ পলিটিক্যাল স্কিম। তো দীর্ঘদিনের অবস্থা আপনারা জানেন। আজকে মহামান্য অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চে মাননীয় আদালত শুনেছেন। এই অ্যাপিলের এগেনস্টে আমরা গিয়েছি, অ্যাপিল লিভ দিয়েছেন আমাদেরকে এবং আগামী 31 ডিসেম্বরের মধ্যে কনসাইজ স্টেটমেন্ট আমাদেরকে এবং দুদককে দাখিল করতে বলেছেন। আর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদ যে 7 বছরের সাজা দিয়েছিলেন সেই সাজাটা স্টে করা হয়েছে। আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্য মামলার সঙ্গে অর্থ পাচার মামলায় আইনি পদক্ষেপ নেন তারেক রহমান। শেখ হাসিনা অনেক মামলা দিয়েছেন, আমাদের হিসাব মতো প্রায় 84টা মামলা। এর মধ্যে অধিকাংশ মামলায় আইনি প্রক্রিয়া খারিজ হয়েছে, বাতিল হয়েছে। পরবর্তী যেগুলো আছে, জনাব তারেক রহমান সাহেব একটা কথা বলেছেন, তিনি আইনি প্রক্রিয়ায় মামলাগুলো নিষ্পত্তি করতে চান। জনাব তারেক রহমান সাহেব দেশে ফিরবেন, উনি সারা বাংলাদেশের মানুষ যারা অপেক্ষা করছেন, বিএনপির শত সহস্র নেতাকর্মী অপেক্ষা করছেন ওনার জন্য, এই অপেক্ষা অনুভূতির প্রতি তিনি শ্রদ্ধাশীল। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ আমলে তারেক রহমানের বিরুদ্ধে 84টি মামলা হয়। এর মধ্যে প্রায় 40টি মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অ্যাপিলেট ডিভিশন 3টা অর্ডার দিয়েছে, একটা লিভ গ্র্যান্ট করেছে, একটা হচ্ছে স্টে করেছে জাজমেন্ট অ্যান্ড অর্ডার অফ কনভিকশন অ্যান্ড সেন্টেন্স, আর থার্ড হচ্ছে এই যে ডিলেটা ছিল 3049 দিন, এটা কন্ডেম করেছে। এইটাই ছিল। আর হচ্ছে মেনলি 5টা গ্রাউন্ডের উপরে ওনারা লিভ দিয়েছে। দুদক মামলা করতে পারে নাকি বাংলাদেশ ব্যাংক করবে, এই একটা প্রশ্ন। সেকেন্ড হচ্ছে একই টাকা নিয়ে আরেকটা মানি লন্ডারিং মামলা ছিল এবং একটা সম্পদ বিবরণী দাখিলের মামলা ছিল। সেই 2টা মামলায় যে ডবল জিও পার্টির মধ্যে আসছে কিনা এই প্রশ্নে অনারেবল অ্যাপিলেট ডিভিশন আজকে লিভ গ্র্যান্ট করেছে। কোর্ট তাদের নিজস্ব বিবেচনা, সাক্ষী সাবত সব মিলায় পর্যালোচনা করে তারপরে রায় দেয়। এই কোর্ট 2 রকম রায় দিচ্ছে। এখন হায়ার কোর্ট আছে, আমরা আমাদের পক্ষে সাবমিশন দিচ্ছি, তার পক্ষে সাবমিশন দিচ্ছি, ফাইনালি একটা রেজাল্ট আসবে। এদিকে বিস্ফোরণ আইনের মামলায় 12 বছরের সাজা থেকে খালাস পেয়েছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সৈয়দ এনায়েত হোসেন সাহেবের কোর্টে রায়ের জন্য ছিল, আজকে রায় দিয়েছে, মামলা সকল আসামি বেকসুর খালাস হয়েছে। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের অভিযোগ, গুম খুন নির্যাতনের কারণে পুলিশের ওপর আস্থা নেই জনগণের, তাই সংস্কার এনে নতুন করে পুলিশ বাহিনী গঠনের পরামর্শ দিয়েছে বিএনপি। পাশাপাশি র্যাবকে বিলুপ্ত করার সুপারিশও করা হয়েছে। 6 সদস্যের পুলিশ সংস্কার কমিটি করেছে বিএনপি। তাদের দেয়া প্রতিবেদন তুলে ধরে এসব তথ্য জানান মেজর হাফিজ। তিনি বলেন, পেশাদারিত্বের বাইরে গিয়ে মারমুখী, কখনো হিংস্র হয়ে গেছে পুলিশ বিভাগ। জুলাই বিপ্লবে আন্দোলন দমানোর নামে তারা সহস্রাধিক হত্যা ও রক্তাক্ত করেছে পুরো জাতিকে। পুলিশ গণশত্রুতে পরিণত হওয়ার পরও এই বাহিনীকে ছেঁটে ফেলার সুযোগ নেই। রাজনৈতিক প্রভাব মুক্ত করে সুশৃঙ্খল ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার সুপারিশ করা হয়েছে। র্যাবের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিটি। র্যাব বাহিনী আন্তর্জাতিকভাবে এমনভাবে নিন্দনীয় হয়েছে, আর দেশের মধ্যে তো র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে তারা। যত ধরনের খুন যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সব কিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। সংস্কার করতে করতে তো কিয়ামত পর্যন্ত চলে যাবে। এই সংস্কার করার অ্যাকচুয়ালি ম্যান্ডেট প্রাপ্ত উপযুক্ত সংস্থা হলো জনগণের নির্বাচিত প্রতিনিধিরা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো মুনশিয়ানা চলবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেছেন, ভারত বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার, যা দুদেশের জন্যই কল্যাণকর।
সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে সাবেক যুবদল নেতা ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টুকে নিয়ে শ্রদ্ধা জানান গয়েশ্বরচন্দ্র রায়। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় জানান, এক ব্যক্তি চলে গেলেই সমস্যার সমাধান হয় না, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই দেশি বিদেশি চক্রান্ত মোকাবেলা সম্ভব হবে। বিএনপি সকলের সাথে বন্ধুত্ব চায় বলে জানান তিনি। কোনো দল বা ব্যক্তি নয়, বরং বাংলাদেশের মানুষের সাথে প্রতিবেশী দেশ বন্ধুত্ব স্থাপন করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির এই নীতি নির্ধারক। আমরা বন্ধুত্ব চাই, আমরা কারো প্রভুত্ব চাই না। বিশেষ করে ভারত প্রতিবেশী দেশ, তার সাথেও আমাদের সমমর্যাদার ভিত্তিতে পারস্পরিক স্বার্থকে সমুন্নত রেখে সমমর্যাদার ভিত্তিতে যদি আমাদের এই বন্ধুত্ব থাকে, সেই বন্ধুত্ব উভয় দেশের জন্য কল্যাণকর। সুতরাং মুরুবিয়ানা অথবা আমাদের উপর খবরদারি এবং সকল কিছু এতদিন দেখা গেছে দিল্লির সংকেত ছাড়া কে কোথায় বিচারপতি হবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, এটা তারা ডিসাইড করতেন। আমরা মনে করি এগুলি হলো শুধু আভ্যন্তরীণ ব্যাপার না, বিভিন্ন রাজনৈতিক দলকে পরিচালনার করে যে প্রবণতা, এটা ভারতকে পরিহার করতে হবে। বাংলাদেশের জনগণই পছন্দ করবে কাকে কোথায় বসা। জয় বাংলা হবে বাংলাদেশের জাতীয় স্লোগান, এমন ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। ক্ষমতার অপব্যবহার আর বন্দুকের নলের মাধ্যমে জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। রিপোর্ট করছেন SM ফয়েজ। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে ঘোষণা চেয়ে 2017 সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বশির আহমেদ রিট করেন। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজবুল হাসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। পরে 2022 সালের 20 ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা। 2020 সালে বিচারপতি FRM নাজমুল হাসান এবং বিচারপতি কামরুল কাদের একটি জাজমেন্ট দিয়ে বলেন যে জয় বাংলা আমাদের জাতীয় স্লোগান হিসেবে অন্তর্ভুক্ত করা হবে এবং এটাকে বাধ্যতামূলক করেন বিভিন্ন সব অনুষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানে এটিকে বলার জন্য। আমরা এটির বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে লিভ টু আপিলের দরখাস্ত দাখিল করি এবং আজকে সেটার শুনানি হয় এবং দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মধ্যে জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে, দাবি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হকের। মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলাই যে একমাত্র স্লোগান ছিল তা কিন্তু নয়, আরও অনেক রকমেরও স্লোগান সেখানে বলা হয়েছে। তো সেগুলো সব বাদ দিয়ে যেটি সম্পূর্ণভাবে বিগত ফ্যাসিস্ট রেজিমের একটা দলীয় স্লোগান হিসেবে এবং আরও খারাপভাবে যদি বলি যে বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন, তাতে আমার মনে হয় যে এটার যে ভাবগাম্ভীর্য ছিল সেটি অনেক আগেই বোধহয় অনেকখানি ম্লান হয়ে গিয়েছে। তো এখানে নতুন করে কিন্তু মুক্তিযুদ্ধের সময়কার জয় বাংলার যে প্রভাব সেটি কিন্তু কেউ অস্বীকার করছে না। হাইকোর্টের রায় আপিল বিভাগ স্থগিত করায় এখন থেকে জয় বাংলা স্লোগান কোথাও ব্যবহার করা যাবে না বলেও জানান সংশ্লিষ্টরা। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবে তথ্য তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সোমবার BFIU দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে হিসাবের তথ্য তলব করেছে। BFIU একই সাথে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবের তথ্যও চেয়েছে। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের হিসাবে কোথা থেকে টাকা কিভাবে এসেছে তা জানাতে বলা হয়েছে। সেই অর্থ পরবর্তী সময় কোথায় খরচ হয়েছে, নগদে উত্তোলন হয়েছে কিনা চাওয়া হয়েছে এসবের বিস্তারিত তথ্য। চিঠিতে ট্রাস্টের ঠিকানা উল্লেখ করা হয়েছে ধানমন্ডির 32 নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবন। ট্রাস্টের
চেয়ারম্যান শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা অন্যতম ট্রাস্টি। এছাড়া অন্য যারা এই ট্রাস্টের সাথে জড়িত কিংবা যেসব হিসেবে ট্রাস্ট থেকে অর্থ স্থানান্তর হয়েছে, জমা হয়েছে, তাদের তথ্যও দিতে বলা হয়েছে বিএফআইইউ-এ। চিঠিতে তলব করা ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। বাংলাভিশনের পরিচালক মোহাম্মদ আজিজুল হকের নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। আগামীকাল বাদ আসর টিকাটুলি জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। বাদ জোহর রাজধানীর টিকাটুলি জামে মসজিদে তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় প্রয়াত আজিজুল হকের পিতা, বাংলাভিশনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আব্দুল হক সহ পরিবারের সদস্য, আত্মীয় পরিজন ছাড়াও বাংলাভিশনের সংবাদকর্মী, কর্মকর্তা, কর্মচারী এবং এলাকাবাসী অংশ নেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের জ্যেষ্ঠ পুত্র আরিফুল হক তার বাবার জন্য সবার কাছে দোয়া চান। পরে আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় মরহুম আজিজুল হককে। এ সময় সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। রবিবার দিবাগত রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আজিজুল হক। গতরাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের নিয়মিত একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ এসে পৌঁছায়। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমের কর্ণধাররা শোক জানিয়েছেন। মোহাম্মদ আজিজুল হক মা, বাবা, স্ত্রী, 2 ছেলে, 3 মেয়ে, ভাই বোন ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, সাগর চুরি করতে গিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার। সে সময় বিতরণ করা টিসিবির 1 কোটি কার্ডের মধ্যে অনিয়মের অভিযোগে প্রায় 43 লাখ কার্ড বাতিলের তথ্য দেন তিনি। সকালে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ মিলনায়তনে ইআরএফ প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। অনুষ্ঠানে প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে উৎপাদন ও সরবরাহ বাড়ানো এবং চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডের কৃষি খাতের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দেশে মূল্যস্ফীতি 2 অঙ্কে থাকলেও অনেক পণ্যের দাম কমেছে। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, রোজার আগেই খেজুর, ছোলা, তেল সহ বেশিরভাগ পণ্যের দাম কমবে। বিগত সরকারের সময়ে যে 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে দেশের 1.5 বছরের জাতীয় আয়ের সমান বলে জানান বাণিজ্য উপদেষ্টা। কম হোক বেশি হোক সব নাগরিককেই ভ্যাট ট্যাক্স দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের। তবে সমতার ভিত্তিতে ট্যাক্স আদায় এবং আদায়ের ক্ষেত্রে এনবিআর কর্মকর্তাদের আন্তরিক হবার পরামর্শ দেন তিনি। মঙ্গলবার ভ্যাট সপ্তাহ উপলক্ষে আগারগাঁও এনবিআর ভবনে আলোচনা সভায় অর্থ উপদেষ্টা বলেন, করদাতারা এনবিআর এর সেবা নিয়ে প্রশ্ন তোলেন, কিন্তু জনগণের পাওয়া সরকারি সব সেবাই রাজস্বের উপর নির্ভরশীল। কর ফাঁকি দিলে সার্বিক অর্থনীতিতে তার প্রভাব পড়ে ও পরবর্তী প্রজন্মকেও এর ফল ভোগ করতে হয়। আলোচনায় যেসব কোম্পানি রাজস্ব ছাড় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন তাদের সুবিধা কমানোর সময় এসেছে বলেও জানান উপদেষ্টা। তবে জোর করে রাজস্ব আদায় না করার আহ্বান জানান তিনি। এ সময় ভ্যাট থেকে খুব বেশি রাজস্ব আসছে না জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীরা ভ্যাট সংগ্রহ করবেন, কিন্তু আগ্রহ নিয়ে ভ্যাট দিতে হবে ক্রেতাকেই। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, গণহত্যা, বিডিআর হত্যার আসামি শেখ হাসিনার আইন অনুযায়ী বিচার হবে, আর বিচারের মাধ্যমে আদালতই তাকে দেশে আনবে। দুপুরে কুষ্টিয়ায় দলীয় একটি সভায় যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, সম্প্রতি ভারত ইস্যু নিয়ে বাংলাদেশের জাতীয় ঐক্য গঠিত হয়েছে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বলে যে বিভেদ সৃষ্টি হয়েছে, ঐক্যবদ্ধভাবেই মোকাবেলা করা হবে তা। এ সময় আমান আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে সংগঠিত করা হচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হলে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় ভারতের শাসক গোষ্ঠীর চরম মনোকষ্টে আছে। সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে আজগুবি অপপ্রচার করছে, এদেশের হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে যাচ্ছে। ভারতের উদ্দেশ্য ভয়ঙ্কর খারাপ মন্তব্য করে রিজভী বলেন, তারা চট্টগ্রাম দাবি করলে বাংলা, বিহার, উড়িষ্যা দাবি করবে বাংলাদেশ। পরে ভারতীয় একটি জয়পুরি বিছানার চাদর পুড়িয়ে দেন রিজভী। সাবেক ডিআইজি হারুনের প্রেসিডেন্ট রিসোর্ট ভেঙে ফেলবে নাকি রাজস্ব আয়ের উৎস বানানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে অনুসন্ধান শুরু করেছে এনবিআর। অবৈধ অর্থ ও কৃষকের জমি বেদখল করে গড়ে তোলা হয়েছে প্রেসিডেন্ট রিসোর্ট, যার প্রাথমিক সত্যতা পেয়েছে রাজস্ব বিভাগ। তবে ভুক্তভোগী কৃষকরা ফিরে পেতে চান নিজ জমি। রিপোর্ট ফরুক বাবুর।
প্রকৃতিকে তার স্বাভাবিক ধারা থেকে বিচ্ছিন্ন করে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুলিশি ক্ষমতার প্রভাবে কিশোরগঞ্জের মিঠামইন হাওরের বুকে কংক্রিটের রাজত্ব গড়ে তুলেছেন সাবেক ডিআইজি হারুন আর রশিদ। হাওরের সৌন্দর্য তুলে ধরতে হাওরকেই পানি শূন্য করে গড়ে তোলা হয় প্রেসিডেন্ট রিসোর্ট। রাজকীয় এই রিসোর্টে কঠোর নিরাপত্তা বলয়ে একান্তে সময় কাটানোর পাশাপাশি বিনোদনের সব ব্যবস্থা ছিল এখানে। 2021 সালে যাত্রা শুরু হয় প্রেসিডেন্ট রিসোর্টের। 40 একর জমির উপর নির্মিত রিসোর্টটিতে রুম 40টি। এক রাতের জন্য সর্বনিম্ন 10,000 থেকে সর্বোচ্চ 20,000 টাকা ভাড়া। তবে শোনা যায় রিসোর্টে মন্ত্রী এমপি থেকে শুরু করে ব্যবসায়ী ও মিডিয়া অঙ্গনের চেনা মুখ অনেকেরই ছিল নিয়মিত যাতায়াত। এখন জনশূন্য রিসোর্টটি। এলাকার সাধারণ কৃষক থেকে আত্মীয় স্বজনদের জমি জোর করে দখলে নিয়ে নিজ বাড়ির সামনেই রিসোর্ট করে তোলেন হারুন। ভয়ে এতদিন মুখ বুজে থাকা জমির মালিকরা এখন মুখ খুলেছেন। এত কষ্ট করে আমার বাবার জমি জুড়াইছে, আমরা ছেলে মেয়ে লাগি এই জন্য আমার মুখের কথা জিজ্ঞাই নাই। এই দুঃখ নিয়ে কোথায় যাবো, যায় বলার কিছু নাই। থানাত গেলে থানার পুলিশ মনে করে আর কথা সারা আমরা কথা কইতো না। আমি অনুরোধ করে আপনার কাছে আমার জমি ফেরত পাই। জমির মূল্য আছে প্রায় কোটি টাকার উপরে। উনি আমাকে 50,000 টাকা দিয়ে জমি এভাবে দখল করে নিচ্ছে, এভাবে আছে। এখন আমি এর চেয়ে বেশি টাকাও পাইতেছি না, জমিও পাইতেছি না, এভাবে করে রয়েছে। উনি জোর করে ওই জায়গায় রিসোর্ট তৈরি করছে। মহানগর ডিবির সাবেক কর্তা হারুন অবৈধ অর্থে প্রেসিডেন্ট রিসোর্ট গড়েছেন, যার প্রাথমিক সত্যতা পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সরকারের 4টি সংস্থা এনবিআর, দুদক, গণপূর্ত ও ল্যান্ড সার্ভেয়ার অনুসন্ধান করছে। প্রেসিডেন্ট রিসোর্টের অর্থের উৎস থেকে শুরু করে কাঁচামালের মূল্য নির্ধারণে মাঠে নেমেছে সরকারি সংস্থাগুলো। এরপরই সিদ্ধান্ত আসবে প্রেসিডেন্ট রিসোর্ট ভবিষ্যতে হাওরের বুকে বিস্ফোরা হয়ে থাকবে নাকি গুড়িয়ে দেয়া হবে কৃষি জমির জন্য। ল্যান্ড এবং বিল্ডিং কনস্ট্রাকশনের মেজারমেন্ট নেওয়া হয়েছে, সেগুলোর ভিত্তিতে, সেই রিপোর্টগুলোর ভিত্তিতে আমরা অ্যাকচুয়ালি আসল ফাঁকিটা তখন আমরা বের করতে পারবো। তদন্ত সাপেক্ষে আপনার যে রেজাল্টটা আসবে তারপরে আসলে ডিসিশন কর্তৃপক্ষ নিবে, সরকার। রিসোর্টে অভিযান চালিয়ে 4টি হার্ড ডিস্ক ও বিভিন্ন দাপ্তরিক নথি জব্দ করেছে এনবিআর। এতদিন নীরব থাকলেও অবশেষে ডিআইজি হারুনের অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে বিভিন্ন সংস্থা। কৃষকের জমি দখল করে গড়ে ওঠা প্রেসিডেন্ট রিসোর্ট গুড়িয়ে দেয়া হবে নাকি রাজস্ব খাতে এখান থেকে আয় সংযোজন করা হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে ইতিমধ্যে অনুসন্ধানে নেমেছে এনবিআর। তবে কৃষকদের দাবি তারা ফিরে পেতে চায় হারানো জমি। ফররুক বাবু, বাংলা ভিশন, প্রেসিডেন্ট রিসোর্ট, মিঠামইন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রাজনৈতিক নেতাকর্মীদের গুম, খুন ও ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার ফাঁসি চান ভুক্তভোগীদের পরিবার আর রাজনীতিকরা। আগস্ট থেকে 22 অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় 88 মামলায় গ্রেফতার 70 জন। জড়িত সবাইকে ধরা হবে জানিয়েছেন প্রেস সচিব। দেশের পক্ষে থাকায় বেগম জিয়াকে জেলে পাঠিয়েছিল ষড়যন্ত্রকারীরা। কুমিল্লায় বিএনপির কর্মশালায় তারেক রহমান, অর্থ পাচার মামলায় তার সাজা স্থগিত। জয় বাংলা জাতীয় স্লোগান নয়, সিদ্ধান্ত উচ্চ আদালতে। শেখ হাসিনা, শেখ রেহানা ও বঙ্গবন্ধু ট্রাস্টের ব্যাংক হিসাব তলব। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।